আমরা আক্রান্ত, এটা কি কোনো সংগঠনের নাম হতে পারে? আমরা শুরু করি যে আমরা কারা, আমরা কি আক্রান্ত? ভেবে দেখুন, করোনার এতগুলো দিন চলে গেল, প্রথমে 14 দিন বলা হলো, তারপরে 30 দিন, তারপরে 40 দিন, সংখ্যা কিন্তু বাড়ছে। তার মানে আপনার বাড়িতে থাকা ইররিলিভেন্ট হয়ে গেল। যারা বাইরে বেরোচ্ছেন সবজি নিতে, আমিও বেরোচ্ছি তো, এখন বাড়িতে সবজি আসে বলে আর বেরোতে হয় না, কিন্তু ওষুধ নিতে বুঝলাম। এবার 1 মাসের ভেতরেই বোঝা গেল যে আমাদের দেশের স্টেট গভর্নমেন্টের স্যালারি দেওয়ার মতন টাকা নেই, মদের দোকান খুলে দেওয়া হলো। সোশ্যাল ডিস্টেন্সের কি অবস্থা হলো আমরা চোখের সামনে দেখতে পেলাম। এরই মধ্যে দু একটা আরো ডিস্টার্বিং নিউজ হলো যে ট্রেনে করে মানুষ যাচ্ছে, তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। প্লেনে করে কাদেরকে ফ্রি আনা হয়েছে সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, ভালো করেছে দেশের গভর্নমেন্ট, দারুণ কাজ করেছে। তাহলে দিহারি মজদুররা কি পাপ করেছিল? নাকি গরিবকে সবসময় প্রেশারাইজ করে সবকিছু কেড়ে নেওয়া যায় আর বড় লোকদের হাতে ছেড়ে দেওয়া যায়, কারণ তারা চাকরি দেয়? এইটাকে জাস্টিফাই করে আমরা অনেক কথা বলি, আমিও বলি যে তারা তো চাকরি দেয়, তাহলে তাদের কিছু কিছু ছাড়তে হয়। কিন্তু ছোট বিজনেসম্যানদের কীরকম, আমি আমারটা বোঝাই। আমার একটা ফ্লেক্স বিজনেস ছিল ভবানীপুরে, প্রায় 10 বছর, 6-7 জন করে খেত। তা পাশের বাড়ির অবজেক্ট করে পলিউশন হচ্ছে, তার 6 বছর অবজেকশন লাগেনি। যখন আমি তার ফ্লেক্সটা আটকে দিলাম যে ফ্রিতে দেওয়া যাবে না, তিনি কেস করলেন। তো পলিউশন বোর্ডকে বললাম যে কলকাতায় তো এরকম 25টা ফ্লেক্সের দোকান আছে, তাহলে কি আপনি সবাইকে তুলে দেবেন? আমার তো আবার চিমনিও লাগানো আছে। আমার বাড়ির ওপরে যিনি থাকেন তিনি অবজেকশন করেন না, পাড়ার কেউ অবজেকশন করেননি। আপনি যে চিঠিটা পেয়েছেন শুধুমাত্র উনি অবজেকশন করেছেন। এর পরেরটা বোঝানোর কোনো প্রয়োজন নেই, কেন বন্ধ হয়ে গেল, কি জন্য বন্ধ হয়ে গেল। পলিউশন বোর্ডই যদি পলিউটেড হয়, তাহলে মানুষ বিজনেস করবে কোথা থেকে? গরিব মানুষ, আমি গরিব মানুষের পরে বিজনেসম্যানকে জুড়ছি। গরিব বিজনেসম্যানকে যে কিভাবে রেপ করা হয় দিনে, তার কল্পনা অতীত। আমাদের দেশে যে বিজনেসম্যানরা বিজনেস করতে চায় না, যাদের আছে তারা কোনো রকমে চালাচ্ছেন, তাদের ছেলে মেয়েরা জীবনে বিজনেস করবে না, তারা চাকরি করবে। এই দেশ স্লেভ তৈরি করছে বিকজ অফ দ্য থট প্রসেস অফ দ্য গভর্নমেন্ট। সে গভর্নমেন্ট যারই হোক, এখন বিজেপির গভর্নমেন্ট, আগে কংগ্রেসের গভর্নমেন্ট, তার আগে সিপিএম এর গভর্নমেন্ট, সবাইকে যদি যোগ দিয়ে দেন, তারা হবে বিজনেসম্যান চোর, সোশ্যাল সংগঠনগুলো ডাকাত, এনজিওরা তো মানে বলাই যাবে না যে এত চুরি করে। তাহলে কাজটা কে করে? যখনই করোনার লকডাউন হলো তার পরের দিন থেকে কাজ শুরু করে দিল এনজিওস অ্যান্ড হিউম্যান রাইটস সংস্থারা। দেশের গভর্নমেন্ট নয়, কিন্তু দেশের গভর্নমেন্ট এখনো কোনো প্যাকেজ ডিক্লেয়ার করতে পারেনি। অভিজিৎ ব্যানার্জি আপনার এরকম মোবাইলে এসে আমাদেরকে বলে যাচ্ছেন 65,000 কোটি টাকা দিতে হবে। এখনো কোনো সংগঠন, রিলিজিয়াস লিডাররা বলতে পারলেন না আমি মন্দির খুলে দিচ্ছি, আপনারা এসে দান করুন, আমরা রোজ মানুষদের হাতে টাকা তুলে দেব। আমি বলতে পারি, কারণ ভাবনা মুখ এই কথাটা বলতে পারে এই জন্যে যে তারাপীঠে গিয়ে আমি প্রস্তাবটা রেখেছি। আমাদের শ্রীরামপুরেও অনেকগুলো মন্দিরের কথাটা বলেছি, কিন্তু আমাদের মাথা মোটা সমাজ যারা ভাবে সবই তো চলছে ঠিকঠাক, কি দরকার আছে আলাদা করে ভাবার, তাদের আজকে ভাবার দিন। এইবার আসি আমরা আক্রান্ত দিয়ে কেন শুরু করলাম। অনেক সময় আমি ভাবতাম যে নিপীড়িত পীড়িত মানুষেরা কারা। গ্রামে যে মেয়েটি রেপ হলো সে শুধু, নাকি শহরে আপনি আপনার বাড়িতে লক অ্যান্ড কির ভেতরে আছেন আপনি কি নয়? আপনি ভেবে দেখুন, করোনার সময় গভর্নমেন্ট হ্যাজ নো ফাইন্যান্সিয়াল প্ল্যান ফর আস। বাদ দিলাম 130 কোটিকে হয়তো করাও যাবে না। তারপরের নিচের ক্লাবে আসি, যারা 42টি পয়েন্ট নিয়ে রেজিস্টার্ড হন, তারা কি আমাদের পাশে দাঁড়াতে পারতেন না? তারা 1 লাখ টাকা যারা নিলেন, এখন দেখা যাচ্ছে যে অনেক ক্লাবই নেই, ধুয়ো মানুষ হুয়ো করে নিয়ে টাকা নিয়ে চলে গেছে। পারলাম না কেন? এই পারলাম না কেনর জন্য এনজিওদেরকে খুলতে হয়। পারলাম না কেন বলে হিউম্যান রাইটস সংস্থাকে আসছে। আমি বলছি না সবাই অসাধারণ কাজ করে দেশের সমস্যা মিটিয়ে দিয়েছেন, কারণ আমরা করোনার মতন কোনো ট্র্যাজেডির মুখোমুখি হইনি। কিছুটা নেচার মেড, কিছুটা ম্যান মেড। ভাইরাসটা তো নেচার মেড, কিন্তু ম্যান মেড যেটা, সেটা হচ্ছে ব্লান্ডার আফটার ব্লান্ডার। 20,000 কোটি টাকার রাস্তা, 600 কোটি টাকার হেলিকপ্টার,
সাধারণভাবে যে ট্রেনগুলো চলছিল, আমি ধরে নিচ্ছি দিনে 100টা ট্রেন চলে, তাহলে 10টা ট্রেন চলতে পারতো, তাহলে সবজিওয়ালারা যাওয়া আসা করতে পারতো, তাদেরকে আলাদা খরচা করে কোটি করে আসতে হতো না। সেটাকে বন্ধ করে দেওয়া হলো উইদাউট এনি থট প্রসেস। শেষমেশ 68,000 কোটি টাকা লোন রাইট অফ। এটা নিয়ে আপনাদেরকে অনেকে বোঝাচ্ছেন এটা অমুক এটা তমুক, আমিও বলেছি যে ইন্টারেস্টটা হয়তো রাইট অফ করে দেওয়া হয়েছে, প্রিন্সিপালটা করা হয়নি। কিন্তু এটা এত সুন্দর একটা ইন্ট্রিকেসিস যেটার জন্য একটু ডিটেলে বোঝা দরকার। আপনাদের সামনে টেলিফোনিক কনভারসেশনে রয়েছেন অরুণাভ গাঙ্গুলি, আমরা আক্রান্তর সম্পাদক। তার মুখে শুনুন যে আমাদেরকে ফাইন্যান্সিয়ালি রেপ করে বোঝানো কি যাবে যে ভারতের মূর্খ জনগণ, যারা মূর্খই বলি, তার কারণ আমরা তো অর্গানাইজড নই, না পাড়া ভিত্তিক, না ডিস্ট্রিক্ট ভিত্তিক, না স্টেট ভিত্তিক। তার সঙ্গে একটা ছোট্ট কথা বলে দিই, ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম আমরা ফর্ম করছি। সব সংগঠনের থেকে একটি করে মানুষ চাই, তার অনেকগুলো বিধিনিধি থাকবে। যে সিটিজেনরা, শুধু ভারতের না পৃথিবীর সিটিজেনরা এবার সেই ফোরামে প্রতিদিন নিজেদের কথা বলবেন, নিজেদের কথা তুলে ধরবেন। এমার্জেন্সি হলে আমরা আমাদের জন্য কি কি করব ঠিক করব, গভর্নমেন্ট তো যা করার করবে। আর গভর্নমেন্টকে বলা হবে যখন আপনারা কোনো প্রেস কনফারেন্স সিটিজেনদের নিয়ে ডাকবেন আমাদেরকে রাখতেই হবে। তার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে যাব, যেখানে প্রয়োজন সেখানে যাব, কিন্তু সিটিজেনদের ভয়েসকে আর দাবিয়ে রাখা যাবে না। এবার অরুণাভ গাঙ্গুলিকে শুনুন। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস যে রিপোর্টটা পেশ করেছে, হ্যাঁ, সেই রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস এই কোভিড-19 ফলে যে বিশ্বস্ত তথা আমার দেশের অর্থনৈতিক যে দুর্গতির মধ্যে পড়ছে, হ্যাঁ, যে ডিজাস্টার হবে, ইকোনমিক্যাল ডিজাস্টার, সেটাকে মোকাবিলা করবার জন্য তারা আইআরএস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, হ্যাঁ, তাদের 26 জন সই করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স ডিপার্টমেন্টকে তারা একটা ওপিনিয়ন দিয়েছে, অফিসিয়াল ফর্মাল ওপিনিয়ন। আচ্ছা, 26 পাতার ওপিনিয়ন। হ্যাঁ, এই ওপিনিয়নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিক, সে দিকটা হলো, হ্যাঁ, সেখানে বলা হয়েছে যে কিভাবে এই মুহূর্তে, হ্যাঁ, সেখানে দেখানো হচ্ছে যে 2008 সাল থেকে কন্টিনিউয়াসলি আমাদের বিশ্ব সহ আমাদের দেশের ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে, ক্রয় ক্ষমতা। আচ্ছা, ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ডিমিনিশিং অফ দ্য পারচেসিং পাওয়ার। ডিমিনিশিং অফ দ্য পারচেসিং পাওয়ার, ক্রয় ক্ষমতা কম পেলে উৎপাদনও কম হয়, উৎপাদন কম হলে বিনিয়োগ কম হয়, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হয়। এটা হচ্ছে অর্থনৈতিক একটা পাঠচক্র। মানে ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে, ক্রয় ক্ষমতা হ্রাস পেলে বাজারে জিনিস তৈরি হচ্ছে কম, কিনছে কম, বিনিয়োগ কম হচ্ছে, এমপ্লয়মেন্ট কম হচ্ছে। তা এইটা 2008 থেকে একটা সার্বিকভাবে এই সংকটটা সারা পৃথিবী সহ আমার দেশেও বাড়ছিল। আচ্ছা, এই অবস্থায় কোভিড এর ফলে যে লকডাউন হয়ে গেল, এটা বিশ্বের সাথে আমার দেশেও অর্থনীতিতে একটা সাংঘাতিক আঘাত আনছে। সেই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসাররা, আইআরএসরা, তারা লিখিতভাবে একটি ফর্মালি অভিমত ফিনান্স ডিপার্টমেন্টকে পাঠিয়েছে। তার মধ্যে কয়েকটি খুব উল্লেখযোগ্য বিষয় আছে, যা হচ্ছে কোটি টাকার ওপর যাদের আয় এবং তাদের ওপর একটা সেস বসাতে হবে। আচ্ছা, ওয়েলথ ট্যাক্স, সম্পত্তির ওপর আবার বাড়তি কর বসাতে হবে। মানে একটা ট্যাক্স সিস্টেম, নতুন করে একটা ট্যাক্স সিস্টেম উনি প্রস্তাব করেছে, যার বিনিময়ে এই যে গ্রামীণ এবং দিনমজুর এই সমস্ত গরিব মানুষদের 5,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে পাঠাতে হবে। আচ্ছা, আচ্ছা, না হলে অর্থনীতি টিকবে না, মানুষও বাঁচবে না। এছাড়া যে প্রস্তাব, এই 26 পাতার এই প্রস্তাবের আবার কিছু এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কিছু কন্ট্রোলিং করতে বলছে, প্রস্তাব দিচ্ছে। এক্সপেন্ডিচার কন্ট্রোলিং মানে কি? মানে খুব যেমন প্রতিরক্ষা, সামরিক, যুদ্ধাস্ত্রের খাতে খরচা তুমি এখন কমিয়ে তুমি হেলথ অ্যান্ড এডুকেশনে খরচা করো। আচ্ছা, খুব যেটাকে ফ্যাবুলাস বা অ্যাম্বিশাস প্রজেক্টকে আপাতত বন্ধ রাখতে বলছে, যেমন বুলেট ট্রেন। এই অ্যাম্বিশাস প্রজেক্টকে আপাতত বন্ধ রেখে সেই খাতে টাকা তুমি এই মানুষদের মধ্যে বন্টন করো এবং ক্রয় ক্ষমতা বাড়াও।
এই যে 26 পাতার যে তাদের ওপিনিয়ন, সেটা একটু বড় লোকদের ওপর পথ চাপানোর প্রস্তাব করেছে, তাই সরকার তাদের বিরুদ্ধেই উল্টে কেস করেছে, হ্যাঁ, শোকজ করেছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এইটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই 68,500 কোটি টাকার যে রাইট অফ করা হলো, এই যে রাইট অফ যেটা করা হলো 50 জন কর্পোরেট মালিককে, তার মধ্যে অনেকেই তারা আমার দেশেই থাকে না, হ্যাঁ, তারা অন্য দেশে দ্বীপ কিনে সেখানে চলে গেছে। এই যে জাতীয় ক্ষতি হলো এটার ফলে 68,500 কোটি টাকা। এই এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরের বিষয়টা নিয়ে বিস্তর একটু আলোচনার দরকার আছে, তার কারণ আমি তোকে বলছি দুটো বিষয়। একটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে, আমি এই প্রসঙ্গে একটা অন্য কথা তুলবো প্রাসঙ্গিক ভাবে। সৈয়দ মির্জার একটা বিখ্যাত ফিল্ম ছিল অ্যালবার্ট পিন্টো কা গুস্সা কিউ আতা হ্যাঁ। সেই ছবিতে যখন মহারাষ্ট্রের তুলা শ্রমিক, সুতা শ্রমিকরা যখন ধর্মঘট করেছিল, তা সেখানে একজন সাংবাদিক রিপোর্ট নিতে এসছে। তা শ্রমিক গোষ্ঠীর তারা বলছে যে এই রিপোর্ট যে আপনি নিচ্ছেন, এটা কি ছাপবেন? বলছে যে হ্যাঁ ছাপবো। বলে না কিচ্ছু ছাপবেন না। কেন? বলে আমার মিলেরও তো একজন মালিক, সেও শেখ, তোমার কাগজের যে মালিক সেও শেখ, এক শেখ আরেক শেখের বিরুদ্ধে কেন খবর ছাপবে না? হ্যাঁ, ঠিক। जो हम बोलने वाले हैं, जो आप सुनने वाले हैं, क्या इस पेपर में छपेगा? हाँ, जरूर छपेगा। क्या छपेगा? कुछ नहीं छपेगा। बिल एक सेट का और पेपर एक सेट का, क्या छापेंगे? মিলেরও তো একজন মালিক, সেও শেখ, তোমার কাগজের যে মালিক সেও শেখ, এক শেখ আরেক শেখের বিরুদ্ধে কেন খবর ছাপবে না? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, এইটা যে কত নির্মম সত্য সেটা আজও বারবার দেখা যাচ্ছে। যে কারণে এই যে টাকাটা যেটা রাইট অফ করা হলো, এই রাইট অফ করা যে টাকাটা, এইটা নিয়ে যথারীতি সমস্ত যে বিজনেস হাউস তারাই মিডিয়াকে পরিচালনা করছে, তারা এটাকে খুব সিম্পলি একটা বোঝানোর চেষ্টা করছে, এই রাইট অফ ইজ নাথিং বাট এ অ্যাকাউন্টিং প্রসিডিওরস। বিষয়টা হচ্ছে যে রাইট অফ মানেটা কি? রাইট অফ মানে হচ্ছে, মানে আমরা বাংলায় যদি বলি হচ্ছে কুড়ি বা ব্যাড ডেট, কমার্সের ভাষায় ব্যাড ডেট, আর সাধারণ সংবাদপত্রের ভাষায় হচ্ছে ব্যাড লোন। এই লোনটা সে নিয়েছিল, সে আর পরিশোধ করছে না। এই যে পরিশোধ না করা লোনকে বলা হয় ব্যাংকের হিসাবে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। এই এনপিএ যে বেড়ে যাচ্ছে ব্যাংকগুলোর ক্ষেত্রে, তার একটা অন্যতম কারণ হচ্ছে এই নন পারফর্মিং অ্যাসেট বাড়ছে, তার কারণ হচ্ছে লোন নিয়ে লোন পরিশোধ করছে না। হ্যাঁ। এইবার এইটা যখন নন পারফর্মিং অ্যাসেট হয়ে যাচ্ছে, তখন ব্যালেন্স শিটে এটা একটা বাড়তি বোঝা হয়ে যাচ্ছে, সেটা অ্যাসেটে দেখাচ্ছে কিন্তু অ্যাসেট নয়। হ্যাঁ। তখন অ্যাকাউন্টিং টার্ম অনুযায়ী তখন তাকে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাজ পার অ্যাকাউন্টিং রুলস, আর এক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে পিএসইউ মানে পাবলিক সেক্টর ব্যাংকগুলো আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু ডিসিশন লাগে, মিনিস্ট্রি অফ ফিনান্সের ডিসিশন লাগে, তার ভিত্তিতে আরবিআই এটাকে রাইট অফ করছে। এই রাইট অফটা করা মানে হচ্ছে করে অ্যাট দ্য সেম টাইম তাদের এগেইনস্টে একটা এফআইআর করতে হয়, একটা ক্রিমিনাল কেস প্রসিডিংস শুরু করতে হয়। আচ্ছা। এখন কিছু তাদেরই ভাড়াতে কাগজগুলোকে যখন এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফলে, এটা যখন একটা সামাজিক ভাবে কাছে আসছে, এটা দীর্ঘদিন ধরেই চলতো, মানুষ জানতো না। তার ফলে যেটা হচ্ছে, তখন আবার একটা বলতে শুরু করছে যে এটা জাস্ট এ লিটল পেপার অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, এর তো ক্রিমিনাল কেসগুলো তো জারি থাকবে। কিন্তু বাস্তব চিত্র তা বলছে না। বাস্তব চিত্র বলছে যে তার আগে, এখন যেটা করা হলো, এর আগে 2014 থেকে 18 সালের মধ্যে 3,16,500 কোটি টাকা 14 থেকে 18 সালের মধ্যে এইভাবে রাইট অফ করা হয়েছিল। আচ্ছা। 3,16,500 কোটি টাকা, যার এগেইনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করে রিকভারি হয়েছিল অনলি 44.900 crore, মানে 44,900 কোটি, কিছুই না, নরসি। হ্যাঁ, এখানে তার মানে আনরিকভার থেকে গেল 2,01,600।
এই যে ব্যাড লোন গুলো যে রাইট অফ করা হলো, তার মানে 14 থেকে 18-তে একবার করা হয়েছিল, আবার এখন করা হলো 68,500 কোটি টাকা। এবং এটারও পরিণতি সেটাই ঘটবে, তার কারণ এনপিএ ক্রমশ ইনক্রিজ করেছে। 14-15 সালে ছিল 4.62% এনপিএ, 15-16-তে 7.79% এনপিএ, 17 সালে সেটা চলে যায় 10.41% এনপিএ। তার মানে কি এই গভর্নমেন্ট কি পারফর্মই করতে পারছিল না? না, এইটা অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে তাহলে করণীয়টা কি? হ্যাঁ, করণীয়টা হচ্ছে এটার জন্য সরকারি দুটো ব্যবস্থা আছে। একটাকে বলা হয় আইবিসি, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড। এই ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড এদের এটা তারপরে সেটাকে পাঠায় এনসিএলটি তে, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে। সেখানে সেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে লোনগুলো যখন দেওয়া হচ্ছে, কাদের দেওয়া হয়েছে তার সামাজিক প্রেক্ষিত থেকে দেখা যাচ্ছে যে এই লোনের একটা বড় অংশ লোন গৃহীতা তারা হচ্ছে বর্তমান সরকারেরই অন্যতম কন্ট্রিবিউটার, তাদের দাতা আর কি, মানে তাদেরকে তারা ডোনেট করে। হ্যাঁ, হ্যাঁ। ফলত হচ্ছে কি পাবলিক মানিটা ঘুরে চলে যাচ্ছে এই রাজনৈতিক নেতাদের হাতে। হ্যাঁ, হ্যাঁ। আর এই রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করছে তারা, এইভাবে টাকাটাকে সাইফন হচ্ছে। সে ফর এক্সাম্পল শ্রীরামপুর মাহেশের একটা ব্যাংক এসবিআই, এসবিআই এর এনপিএ বেড়ে যাচ্ছে মারাত্মক, নন পারফর্মিং অ্যাসেট মানে অনাদায়ী ঋণ বেড়ে গেছে। তারা হচ্ছে বহু বড় বড় কোম্পানি, এর মধ্যে যেমন ওই রয়েছে মানে পতঞ্জলিও রয়েছে, হ্যাঁ, এর মধ্যে টোস্টিও আছে, এর মধ্যে নীরব মোদীও আছে, এর মধ্যে বিজয় মালিয়াও আছে। এরা যে টাকাটা নিচ্ছে তাহলে পাবলিক মানি। আমার বক্তব্যটা হচ্ছে এই যে পাবলিক মানিটা তারা নিয়ে তারপরে পরিশোধ না করার জন্য ব্যাংকের যে ক্ষতি হলো, তার জন্য শ্রীরামপুর ব্রাঞ্চের ওই কর্মচারীগুলোর কি দায়? তাদের অপরাধ হওয়াই, সেই জন্য দীর্ঘদিন ধরে তাদের পরিচালিত কাজগুলো ব্যাংক কাজ করে না, তাই ব্যাংক উঠে যাচ্ছে, এই যুক্তিটা প্রতিষ্ঠা করা হচ্ছে। মানে একটার সাথে আরেকটা যেভাবে রিলেটেড হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এইটা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে অর্থনৈতিক ব্যবস্থাটা চলছে, এটাকে বলা হয় যে লাভের প্রাইভেটাইজেশন আর লোকসানের ন্যাশনালাইজেশন। মানে এক কথায় হচ্ছে লাভের প্রাইভেটাইজেশন আর লোকসানের ন্যাশনালাইজেশন। মানে একটা ক্রিমিনাল অ্যাক্ট কে জাস্টিফাই করে দেওয়া হচ্ছে এইভাবে লোন রাইট অফ করে। হ্যাঁ, এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে রাইট অফ সিস্টেমটা অ্যাকাউন্টিং সিস্টেমে ইন্টারন্যাশনালি এর কমার্সের রুলস কি বলছে, কেন থাকে? হ্যাঁ, তাহলে তো এটা সব দেশেই থাকে, তাহলে সেখানে কি এটা করা হচ্ছে না? প্রশ্নটা হচ্ছে আইন আর আইনের ইন্টারপ্রিটেশন এন্ড ইউজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল রাইট অফটা করতে হয় কেন, কোনো অনাদায়ী ব্যাড ডেট ঋণ কেন তৈরি হয়, আর কেনই বা ব্যাড ডেট রিজার্ভ তৈরি করতে হয়, এটা কমার্স রুলস তাই বলছে। সেক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে ধরা যাক কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, হ্যাঁ, লোন নিয়েছে, সেখানে একটা হয়তো আগুন লেগে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে বা ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, তার জন্য তার লস হয়ে গেছে, কোম্পানি সেই লোনটা শোধ করতে পারলো না, এইটাকে ব্যাড ডেট, এটার জন্য এটাকে ব্যাড ডেট বলা হলো। এবং যে লোন দিয়েছিল ব্যাংকার্স, তার আবার ক্যাপিটালের রক্ষা করবার জন্য, তার বিপদকে রক্ষা করবার জন্য প্রত্যেক বছর তার প্রফিট থেকে একটা অংশ সরিয়ে রাখা হয় ব্যাড ডেট রিজার্ভ বলে, এটাকে মোকাবিলা করবার জন্য। কিন্তু আমাদের ম্যাল প্র্যাকটিসটা কোথায়? আমরা এটাকে ধরে নেওয়া হচ্ছে যে ফ্রড অলসো এ ন্যাচারাল ক্যালামিটি। মানে ফ্রডটাকেও আমরা একটা নেচার বলে ধরে নিচ্ছি। এই যে টেকেন ফর গ্র্যান্টেড অ্যাজ ফ্রড, মানে রাজনীতি করলে তারা দুর্নীতি করে, তাহলে ব্যাংকের থেকে যারা টাকা নিচ্ছে তারা মেরে দেবে বড় লোকেরা, এটাকে মানে টেকেন ফর গ্র্যান্টেড এবং এটাকে একটা নেচার হিসাবে ধরা হচ্ছে। এইটা হচ্ছে সত্যজনক দিক এবং যার মধ্যে দিয়ে আমার দেশের গরিব মানুষের
প্রত্যেকটা বছরে হাজার হাজার কোটি টাকা এই খাতে চলে যাচ্ছে। এবং এর হিসাব যেটা বলছে, 14 থেকে 18 সালে যেটা রাইট অফ করা হয়েছে, মানে বড় লোকেদের যে ঋণ ছাড় দেওয়া হয়েছে, is more than the projected budgetary expenditure of health, education and social protection. আচ্ছা 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 আচ্ছা। হেলথ, এডুকেশন এন্ড সোশ্যাল প্রোটেকশনে আমাদের যে বাজেটারি অ্যালোকেশন হয় তার চেয়েও বেশি এই টাকাটা। তাহলে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। প্রোটেকশন, একদম সোশ্যাল প্রোটেকশন, হেলথ, শিক্ষা, এডুকেশন, এই সমস্ত জায়গায় ঘাটতি তৈরি হচ্ছে। এইটা আমাদের মানে এই সোশ্যাল মিডিয়ার একটা বড় গুণ, যে কারণে আজকে এগুলো একটু চোখে আসছে, পাবলিক ডোমেনে আসছে, একটু সারফেসে আসছে, আমরা এটা নিয়ে দুটো কথা বলতে পারছি। হ্যাঁ, এ কারণে এই যে আজকে ধরো এই পরিস্থিতিতে, এই কোভিড পরিস্থিতিতে এইটা আরো কেন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে, আমি একটা ছোট্ট তথ্য দিই। কোভিড-19 কে স্টিমুলেট প্যাকেজ হিসাবে আমি দু একটা দেশের তুলনা করছি, মানে এটাকে মোকাবিলা করার জন্য কত টাকা খরচা করছে। হ্যাঁ, এখানে ইউএস করছে 11% অর্থাৎ টোটাল জিডিপি, ইউকে করেছে 15%, মালয়েশিয়া করেছে 16%, আর ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে 0.1%, মানে 1%ও না। পৃথিবীটা